হ্যালো স্টুডেন্ট, দিস ইজ শুভেন্দু সিনহা। আজকে আমি পরিবেশ বিজ্ঞান ক্লাস 8-এর MQP মিন্স মডেল কোশ্চেন পেপার ফার্স্ট 1 মিন্স আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুলে প্রথম পার্ট আমি আলোচনা করতে চলেছি। এটা ফার্স্টে আমি ফিজিক্যাল সায়েন্স ডিসকাস করবো, তারপরে ফলোড বাই লাইফ সায়েন্স। ওকে, নাও তোমরা একটু প্রশ্ন বিচিত্র নিয়ে রেডি হয়ে যাও। আমি পরপরগুলো ডিসকাস করতে যাচ্ছি, ঠিক আছে? ওকে, প্লবতা হলো নিমজ্জিত, মানে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্লবতা হলো নিমজ্জিত বস্তুর উপর প্রযুক্ত, এখানে অপশান সি, ঊর্ধ্বমুখী বল। যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে বলা হয় সদ্বিম্ব। সদ্বিম্বকে কিন্তু আমাদের পর্দায় ফেলা যায় না। তড়িতের সুপরিবাহী কার্বনের রূপভেদটি হলো কি? তড়িতের সুপরিবাহী মানে কি? কার্বন, সেটা হচ্ছে আমার গ্রাফাইট। নিয়ন 2010 পরমাণুতে নিউটনের সংখ্যা কত? এটা আমাদের একটু বার করে নিতে হবে, ঠিক আছে? আমরা পরমাণু স্ট্রাকচার করেছি, সেই পরমাণু স্ট্রাকচারে যেটা আছে সেটা হচ্ছে 20। ওকে, দেখো, নিয়ন উপরে আছে 20, নিচে আছে 10 এর নিউটন। তো আমরা জানি পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা কত? 10। এইটা কত? এটা হচ্ছে ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন। তাহলে এখান থেকে যদি টোটালটা থেকে যদি এটাকে যদি আমি এ ধরি, তাহলে এ থেকে যদি আমি প্রোটনটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি নিউটন পেয়ে যাব। দ্যাট ইজ 20 থেকে যদি আমি 10 বাদ দিয়ে দিই তাহলে কী পেয়ে যাবো? 10। তাহলে আমার নিউটন সংখ্যা কত হবে? অ্যান্সার হবে 10। ক্লিয়ার? ওকে, প্রদত্ত কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? অবভিয়াসলি ঠান্ডা জলের সাথে সোডিয়াম বিক্রিয়া করে, এই জন্য সোডিয়ামকে কেরোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়। বায়ু মানে জলীয় বাষ্প সংস্পর্শে এসে গেলেই সে বিক্রিয়া করে। নাও কোশ্চেন নাম্বার 2, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। কোন জাতীয় প্রতিফলনের প্রতিবিম্ব খুব উজ্জ্বল হয়? সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। নাম্বার 2, 2-2, তরলের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তো অবভিয়াসলি তরলের সঙ্গে তাপের সম্পর্ক সমানুপাতিক। এমন একটি গ্যাসের উদাহরণ যা নিজে জ্বলে কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে না, সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। নিজে ব্লু শিখাতে জ্বলে ওঠে কিন্তু কাউকে জ্বলতে সাহায্য করে না। কোন ধর্মের জন্য জৈব যৌগিক কার্বন সঙ্গে দেখা যায়? অবভিয়াসলি কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য, ঠিক আছে? এরপর হচ্ছে মূলক কী জিনিস, ঠিক আছে? মূলক হচ্ছে একই মৌলের এক বা একাধিক পরমাণু বা বিভিন্ন মৌলের একাধিক পরমাণু পরস্পরের সঙ্গে জোটবদ্ধ অবস্থা থেকে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এইরূপ স্বাধীন পরমাণুপুঞ্জকে বা উৎসকে বলা হয় মূলক বা যৌগমূলক, ঠিক আছে? এরপরে কোশ্চেন চলে আসছে 3 নম্বর কোশ্চেন, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। তরলের চাপ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে? তাহলে তরলের অভ্যন্তরে কোনো নির্দিষ্ট বিন্দুতে তরল দ্বারা প্রযুক্ত চাপ 3টি বিষয়ের উপরে নির্ভর করে। কি কি আমরা একটু দেখে নিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বেসিক্যালি বিন্দুটি গভীরতা, অর্থাৎ তরলের উপরিতল থেকে ওই বিন্দুর দূরত্ব। তার মানে আমি যদি একটা কন্টেনার রাখি তরল, তাহলে এখানে যদি একটা কোনো বস্তু দেয়, তাহলে এইটা হচ্ছে তার উচ্চতা উপরিতল থেকে এই বিন্দু অবধি, ঠিক আছে? উপরিতল থেকে বিন্দুটির দূরত্ব এই তরলের। আর নাম্বার 2 হচ্ছে তরলের ঘনত্ব, মানে এই তরলটা কতটা ঘনত্ব, ডেন্সিটিটার কথা আছে, তাকে বলে ঘনত্ব। আর ওই স্থানে তরলের অভিকর্ষ যে ত্বরণ, মানে এই পজিশনে তরলে কতটা পরিমাণ গ্র্যাভিটেশনাল পুলটা রয়েছে বা অভিকর্ষ যে ত্বরণ রয়েছে তার মানের উপর ডিপেন্ড করে। তার মানে P = H × D × G, ঠিক আছে? মনে থাকবে। H হচ্ছে হাইট, D হচ্ছে ডেন্সিটি মানে তরলের ঘনত্ব, H মানে হাইট মানে উচ্চতা, G মানে অভিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? না, আভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে আলোকরশ্মি কোনো অংশই দ্বিতীয় মাধ্যমে প্রতিসৃত হবে না। আলোকরশ্মি মাধ্যম দুটি বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে, এই ঘটনাটাকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে জিনিসটা ভালো হবে। অর্থাৎ আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে কী আছে? দুটো মাধ্যম লাগছে, একটা হচ্ছে লঘু, একটা হচ্ছে ঘন, ঠিক আছে? তাহলে কী হচ্ছে?
যখন এরকম মাধ্যম দিয়ে যাচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যাচ্ছে, তখন আলোক রশ্মি কী করছে, অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, তখন আমি এইটা যদি থিটা হয়, এখানে থিটা বা হোয়াটএভার, তারপর আমি যদি আরেকটু এইভাবে আঁকি, তাহলে আলোক রশ্মি আরেকটু দূরে সরে যাবে। তাহলে একটা টাইম আসবে যেখানে আলোক রশ্মি পড়ার সাথে সাথে একদম এক্স অক্ষ বরাবর যাবে, তাকে সংকটন বলা হয়। তারপরে যখন আবার আলোক রশ্মি আরেকটু উপর থেকে বেরোবে, তখন যে মাধ্যম থেকে আলোক রশ্মি গেছে সেই মাধ্যমে পুনরায় ফিরে চলে আসবে। একে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা, নেক্সট কোশ্চেন। কঠিন ও তরলের একটি করে বৈশিষ্ট্য লক্ষ্য। সবাই জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছি যে কঠিন একটি বৈশিষ্ট্য হলো কঠিনের নিজস্ব আকার এবং আকৃতি আছে, কিন্তু তরলে নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই। সোডিয়াম পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যগুলির নাম লেখো। তাহলে এখানে প্রয়োজনীয় দ্রব্যগুলি হবে সোডিয়াম পারঅক্সাইড এবং ওয়াটার, যাকে আমরা জল বলে থাকি। তাহলে অ্যান্সার হবে প্রয়োজনীয় দ্রব্যগুলি হলো সোডিয়াম পারঅক্সাইড এবং জল। নেক্সট, সক্রিয় চারকোল কি? গ্যাস কার্বনের একটি ব্যবহার লেখো। তাহলে সক্রিয় চারকোল হচ্ছে কি? বিশেষভাবে তৈরি চারকোল তার পৃষ্ঠতলে অনেক গ্যাস অণুকে ধরে রাখতে পারে, একে বলা হয় সক্রিয় চারকোল। এটা একটু লিখে নেবে সব। এর কাজ কি? গ্যাস কার্বন দিয়ে ব্যাটারি বা অন্য তড়িৎ কোষের তড়িৎদ্বার তৈরি করা হয়। এটা যেটা কোশ্চেনটা করেছিল যে গ্যাস কার্বন একটি ব্যবহার লক্ষ্য, তাহলে গ্যাস কার্বন একটি ব্যবহার হচ্ছে গ্যাস কার্বন দিয়ে ব্যাটারি বা অন্য তড়িৎ কোষের তড়িৎদ্বার তৈরি করা হয়। কোশ্চেন নম্বর 4, নিচের প্রশ্নটির উত্তর দাও। আমরা যে কোনো 5টি আলোচনা করব। একটি পেরিস্কোপের গঠনচিত্র অঙ্কন করো। বেসিক্যালি আগে আমাদের জানতে হবে পেরিস্কোপটা কোথায় কী কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার পেরিস্কোপ বেসিক্যালি হচ্ছে, ধরো তোমার সামনে কোনো একটা বড় অবস্ট্রাকশান রয়েছে, মানে তোমার থেকে হাইটে বড় কোনো একটা পাঁচিল রয়েছে। সেই পাঁচিলে মানে এখানে ধরো একটা পাঁচিল রয়েছে, তোমার হাইট, তুমি ধরো এখানে দাঁড়িয়েছে, ওপাশে কী ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেখানে পাঁচিলের ওপাশে কী হচ্ছে সেটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাবো। সেইখান থেকেই পেরিস্কোপের উৎপত্তি। ঠিক আছে, তো আমাকে কোনো লাফালাফি করে বাঁদরের মতো বেয়ে উঠতে হচ্ছে না, আমি এখান থেকে দাঁড়িয়ে ওপাশে কী ঘটনা ঘটছে সেটা দেখতে পাবো। সেটা কী দেখতে পাবো? পেরিস্কোপ। তো পেরিস্কোপে কীভাবে কাজ করে বলছি, পেরিস্কোপটা দেখতে অনেকটা এরকম জেট মতো। ওকে, এখানে কি হয়, এখানে দুটো দর্পণ থাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি। এখানে একটা দর্পণ, এখানে একটা দর্পণ, 45 ডিগ্রি। তাহলে ধরো এখানে তোমার সামনে অবস্ট্রাকশান রয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, ওপাশে কী আছে জানো না, তুমি কি করলে? পেরিস্কোপে চোখ মারলে। তাহলে এখান থেকে ঘটনা কি ঘটছে, এখান থেকে আলোক রশ্মিগুলো সোজা সেই দর্পণে পড়ে, দর্পণ থেকে এখানে নামে, এখান থেকে নেমে আমাদের চোখে এসে পড়ে। তাহলে তাহলে এইভাবে আলোক রশ্মিগুলো এখানে পড়বে, এখান থেকে এসে ধরো আয়নাটা এরকম এখানে পড়বে, এখানে পড়ে এইভাবে চলে যাবে। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি এইভাবে আমরা ওপাশে কী ঘটনা ঘটছে সেগুলো সবই কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাবো। এটাই হচ্ছে পেরিস্কোপ। ঠিক আছে, ওকে। এরপর চলে আসছে আলোর প্রতিসরণের নিয়ম দুটি কী কী। বলছে আলোর প্রতিসরণের দুটি নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে যে আপাতিত রশ্মি ও দুই মাধ্যমে বিভেদ তলে আপাতন বিন্দুতে আঁকা অবিলম্ব যে সমতলের উপরে থাকে, প্রতিসরণের পর প্রতিসৃত রশ্মিটিও ওই একই সমতলেই থাকবে। নাম্বার 2, প্রতিসরণের সময় যদি আলোর রং ও মাধ্যম দুটি একই থাকে, তাহলে প্রতিসরাঙ্কের মানও একই থাকবে। অর্থাৎ আপাতন কোণ ও প্রতিসরণ কোণের মান পরিবর্তিত হলে প্রতিসরাঙ্কের মানও পরিবর্তিত হয়ে যাবে, যাকে বলা হয় সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ। সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ। মানে এবার তুমি বলবে সাইন আই কী জিনিস আর সাইন আর কী জিনিস। এটা একটু হায়ার লেভেল থট, তোমাদের এতটা কিছুটা নেই, তাও আমি একটু ডিসকাস করে দিচ্ছি। ধরো এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে কোনো আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে এসে পড়ে, তখন সে অবিলম্বের দিকে একটু সরে আসে। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, এই যে আইটা আর সাইন আই কী করছে, 4 থেকে বড় হচ্ছে। যাই হোক, এখানে সেকেন্ড ল অনুযায়ী কী বলছে সাইন আই বাই সাইন আর
ইকুয়ালস টু একে বলা হয় মিউ। ঠিক আছে, বাস এটুকু জানলেই এখন হবে। যেখানে আইটা হচ্ছে আপতন কোণ, এটা হচ্ছে আরটা হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, হিরে চকচকে দেখায় কেন? বায়ু সাপেক্ষে হিরে প্রতিসরাঙ্ক খুব বেশি, ফলে বায়ু সাপেক্ষে হিরের সংকট কোণ খুব কম, মাত্র 24.5 ডিগ্রি। এমন কৌশলে হিরে কাটা হয় যাতে হিরে থেকে বায়ু মাধ্যমে যাত্রাকালে যে সমস্ত আলোরশ্মি আপতন কোণের মান 24.5 ডিগ্রি অপেক্ষায় বেশি হয়, অর্থাৎ সংকট কোণকে ছাপিয়ে যায়, তাদের আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যায়। ঠিক আছে, বা তুমি পাঠ্য বইটা খুললে পাঠ্য বইয়ে 52 নম্বর পৃষ্ঠাতে তুমি দেখতে পাবে। আর্কিমিডিসের নীতি পূরণের জন্য কি কি শর্তের প্রয়োজন হয়? না, কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে অপসারিত করে। অপসারিত তরলের ওজনের মান বস্তুটির ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানের সমান হয়। কোনো বস্তু যখন কোনো তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মান কী হয়ে যায় বলো? সমান হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। আরও কিছু সিনট্যাক্স রয়েছে যেটা তোমাদের নেই, অযথা পরীক্ষার সময় জেনেও লাভ নেই, নাহলে আমি প্রত্যেকটা সিনট্যাক্স আমি ডিসকাস করে দিতাম। ঠিক আছে, আচ্ছা, পরমাণু তুলনায় নিউক্লিয়াস কত ছোট ব্যাখ্যা করো। বলছে নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস প্রায় 1,00,000 গুণ বেশি। তাহলে নিউক্লিয়াস 1,00,000 গুণ বেশি মানে কীভাবে বোঝাবো? ধরো যদি পরমাণু নিউক্লিয়াসটা এরকম একটা, তাহলে নিউক্লিয়াসের ব্যাসের তুলনায় পরমাণুর ব্যাস প্রায় 1,00,000 গুণ বেশি। তাহলে এখান থেকে এর ব্যাস আর এর ব্যাস, বলছে এর যা ব্যাস হবে এটা 1,00,000 গুণ বড়। ওকে, এর মানে নিউক্লিয়াস যদি একটা সেন্টিমিটারের ব্যাসে একটি মার্বেলের মতো বড় দাগ করে দেখা যেত, তাহলে পরমাণু হয়তো একটা মস্ত বড় গোলক যাওয়ার ব্যাস 1 কিলোমিটার। মানে ভাবো, একটা 1 সেন্টিমিটার যদি তোমার পরমাণুর ব্যাস হতো নিউক্লিয়াসে, তাহলে বাকি গোটা পরমাণুটার ব্যাস হতো 1 কিলোমিটার। ঠিক আছে, ওকে। পরীক্ষাগারে অক্সিজেন তৈরি বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ সহ লেখো। অক্সিজেন একটি ভৌতধর্ম, একটি রাসায়নিক ধর্ম লেখো। বলছে পরীক্ষাগারে রাসায়নিক ধর্ম, আচ্ছা বিক্রিয়াটা বলছে পটাশিয়াম ক্লোরাইডের সাথে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি কী? অনুঘটক। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে একটা অনুঘটক। এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়ায় পার্টিসিপেট করে। তার কাজ কি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়ায় পার্টিসিপেট করে বিক্রিয়ার বেগকে বাড়াতে পারে বা কমাতে পারে। ঠিক আছে, কিন্তু নিজে বিক্রিয়া শেষে অপরিবর্তিত থেকে যায়, কোনো রকম বিক্রিয়াতে পার্টিসিপেট করে না। ঠিক আছে, সেটাকে অনুঘটক বলা হয়। এবার বলছে কি না, পটাশিয়াম 2KClO3, বলছে 2KClO3 প্লাস MnO2, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, এখানে কী তৈরি করছে? 2KCl প্লাস 3O2 প্লাস MnO2টা কী হচ্ছে বলো? যেমনভাবে পার্টিসিপেট করেছিল তেমনিভাবেই, মানে বিক্রিয়ক পদার্থ যেমনভাবে ছিল বিক্রিয়াজাত পদার্থ হিসেবেও সেটাই থেকে গেছে। অর্থাৎ কোনো রকম বিক্রিয়ার সাথে পার্টিসিপেট করেনি, শুধু বিক্রিয়ার বেগটাকে বাড়াচ্ছে বা কমিয়ে দিয়েছে। ঠিক আছে, আর অক্সিজেনের ধর্ম তো জানো, অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, সাধারণ উষ্ণতা গ্যাসীয় পদার্থ, এটাও জানি। বাতাসের চেয়ে সামান্য ভারী, বাতাসের চেয়ে ভারী বলে আমরা এখানে বেঁচে আছি। বাতাসের চেয়ে যদি হালকা হতো তাহলে আমাদের প্যারাশুট নিয়ে বা প্লেন নিয়ে উপরে অক্সিজেন নিতে যেতে হতো। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এরপরে কোশ্চেন চলে আসো, সংকেত লেখো। চুনা পাথর, ডলোমাইট, ক্যালামাইন। আচ্ছা, চুনা পাথরকে বলা হয় ক্যালসিয়াম কার্বোনেট। চুনা পাথর CaCO3। ডলোমাইট ওকে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট। আর ক্যালামাইন জিঙ্ক কার্বনেট Z10CO3। ঠিক আছে, ওকে। এবার চলে আসি, হয়ে গেল। এবার লাইসেন্স পার্টে ঢুকে পড়ছি আমরা। সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি পদার্থবিহীন কোষের অঙ্গাণু হলো কি? রাইবোসোম, অপশান বি।
নাইট্রোজেন সংবোধনকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম, অপশান বি। জরুরিকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিনকে। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলতে কী বুঝি আমরা? দেখবে অনেক সময় আমরা হঠাৎ ভয় পেয়ে গেলে গায়ের লোম টোম খারাপ হয়ে যায়। বিড়ালের যেমন দেখবে কোনো কিছু দেখতে পেলে দেখবে বিড়ালের লেজ টেজ সব লোম ফুলে ওঠে। এটা হচ্ছে ওই সময় তাদের শরীর থেকে অ্যাড্রিনাল হরমোন সিক্রেশন হয়, মানে বের হয় আর কি, ঠিক আছে। সঙ্গে সঙ্গে এই লোম টোম খারাপ হয়ে যায়, ব্যাপারগুলো ঘটনাগুলো ঘটে উঠছে। বনের ক্যানোপি স্তর গঠন করে কে? বৃক্ষ জাতীয় উদ্ভিদ, গুল্মজাতীয়। তবে ক্যানোপি মানে কি? উপরের লেয়ারটার কথা বলা হচ্ছে একদম। প্রদত্ত কোন উদ্ভিদের আঠা থেকে সুগন্ধযুক্ত লাল ধুনো পাওয়া যায়? শাল থেকে, অপশান এ শাল। কোন অঙ্গাণুকে প্রোটিন তৈরি কারখানা বলে? রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়। কালাজ্বর ড্যাশ ঘটিত রোগ? বেসিক্যালি কালার জ্বর প্রোটোজয়া ঘটিত রোগ, মনে থাকবে, প্রোটোজয়া ঘটিত রোগ। তারপরে হচ্ছে এক 3 নম্বর সত্য মিথ্যা লেখো। আচ্ছা, সত্য মিথ্যা লিখতে বলেছে যে বয়ঃসন্ধিকালে ছেলে বা মেয়েরা ধীর স্থির ও সংযত হয়। একদমই না, মিথ্যা। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েরা ধীর স্থির থাকতে পারে না, একটু উগ্র টাইপের বা মানে তাদের কী হয়ে যায় বলো, মানে তাদের সে যাকে বলা হয় কী বলবো, মানে একটু উগ্র টাইপ ভাব চলে আসে আর কি তাদের মধ্যে। একটি ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম লেখো, সেটা হচ্ছে ডায়াটম, মনে রাখবে, ডায়াটম। আমলকিতে কোন ভিটামিন বেশি পরিমাণে থাকে? অবভিয়াসলি ভিটামিন সি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে ঘৃতকুমারী একটি ওষুধি গুণ লেখো। ঘৃতকুমারীর ওষুধি গুণ। ঘৃতকুমারী মানে বলতে পারো ভিটামিন, খনিজ মৌল, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ঘৃতকুমারী পাতার নির্যাসে পাওয়া যায়, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। অ্যাসিড আধিক্য, রক্তের ঘন হয়ে যাওয়া প্রবণতা, দূষণজনিত চাপ ও অস্থিসন্ধির প্রভাব কমাতে ঘৃতকুমারী পাতার নির্যাস ব্যবহার করা হয়ে থাকে। তারপর নেক্সট কোশ্চেন 3 নম্বর, নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 5টি ভাইয়াক কলার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই কলার কোষগুলি বিভাজিত হতে পারে। কোষগুলি অপরিণত আকৃতিতে ছোট, সুস্পষ্ট নিউক্লিয়াস এবং সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীরযুক্ত। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? কোষগুলো ঘনসন্ধি বিশিষ্ট, অর্থাৎ পাশাপাশি দুটো কোষের মধ্যে কোনো রকম গ্যাপ থাকে না বা ফাঁক থাকে না। নেক্সট কোশ্চেন, একটি ভাইরাস ঘটিত ও একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম লেখো। একটি ভাইরাস ঘটিত রোগের নাম হলো আমাদের সকলের প্রিয়, আমরা অনেক দিন ভালোবেসে তাকে রেখেছিলাম এখানে, সেটা হচ্ছে কোভিড-19, ঠিক আছে, সবাই তাকে চিনি আর কি। একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হলো যক্ষ্মা। থাইরক্সিন হরমোনের 2টো কাজ লেখো। তাহলে প্রথম কাজ হচ্ছে এই হরমোন হৃৎপিণ্ডের স্পন্দন হারকে বাড়াতে সাহায্য করে। নাম্বার 2, এই হরমোন আমাদের শরীরে শক্তি উৎপাদনে প্রভাবিত করে আর কি। ম্যানগ্রোভ বনভূমি উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে জোয়ারভাটা প্লাবিত অঞ্চলে শ্বাসমূলযুক্ত যে বিশেষ উদ্ভিদ সমষ্টি চোখে পড়ে, তারা মিলেমিশে ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন তৈরি করেছে। নাম্বার 2, এই বনের উদ্ভিদেরা বেঁচে থাকার জন্য নানা কৌশল অবলম্বন করে। এই বনের বাইন পশুর, কেওড়া, গড়ান প্রভৃতি উদ্ভিদের নিচে অংশ জোয়ারের সময় দিনে 2 বার জলে ঢেকে যায়। মাটির সূক্ষ্ম ছিদ্রগুলি কাদায় ঢাকা পড়ায় শ্বাসকার্য চালানো অসম্ভব হয়ে পড়ে। তাই এইসব উদ্ভিদের মূল থেকে একটা অসংখ্য শ্বাসমূল বেরিয়ে পড়ে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 5, কী প্রয়োজনে বাঁশ ব্যবহার করা হয়? দেখো, বাঁশের ব্যবহার অনেকগুলো হয়। এক হচ্ছে বাঁশের নরম কাণ্ড, গোড়া আর পাতা হলো বিশ্বের বিপন্নতম প্রাণীগুলি, যাকে বলা চীনের জায়ান্ট পান্ডা বলো, নেপাল ও ভারতের রেড পান্ডা এবং মাদাগাস্কারের লেমুর অন্যতম প্রধান খাদ্য। আফ্রিকা গরিলাদেরও অন্যতম প্রধান খাদ্য হলো এই বাঁশ। নাম্বার 2, লাওস, মায়ানমার, থাইল্যান্ড ও চীনের ইউয়ান প্রদেশে জন্মানো বাঁশের গোড়ায় এক ধরনের পোকা জন্মায়। এই বাঁশের নরম কাণ্ড খায় আর স্থানীয় মানুষ এই পোকার লার্ভাদের খাদ্যরূপে গ্রহণ করে। ত্রিফলা কী জিনিস? ত্রিফলা হলো এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ। ত্রিফলা কথাটার মানে 3টে ফল। ত্রিফলায় থাকে সমপরিমাণে আমলকি, হর্তুকি আর বয়রা বীজ ছাড়া। ত্রিফলা চূর্ণ জোলাপের কাজ করে, যা আমাদের শরীরে পরিপাককালীন পরিষ্কার করতে সাহায্য করে।
ত্রিফলা রক্ত পরিষ্কার হিসেবেও ব্যবহার হয়। এছাড়া ত্রিফলার খুব বেশি পরিমাণ ভিটামিন সি থাকে, তাই ত্রিফলাকে অনেক সময় সহযোগী খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। কোশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত উত্তর লেখো। কোষের শক্তিঘর কাকে বলে? অবভিয়াসলি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। ঠিক আছে, প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কোষেতে মাইটোকন্ড্রিয়া থাকে, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়েছে। সমস্ত শক্তি যাকে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয়। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। এটা তো তোমাদের রেফারেন্স বুকে পেয়ে যাবে, বলতে লাগবে না। তবে যাদের রেফারেন্স বই নেই তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি 4টে পয়েন্ট। কোষ 1 নম্বর, উদ্ভিদ কোষ। কোষ আবরক রূপে কোষ প্রাচীর ও কোষ পর্দা বর্তমান। প্রাণী কোষ। কোষ আবরক রূপে কেবলমাত্র কোষ পর্দা বর্তমান। নাম্বার 2, সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে। প্রাণী কোষে সাইটোপ্লাজমে প্লাস্টিড থাকে না। নাম্বার 3, উদ্ভিদ কোষ নিউক্লিয়াসে সাধারণত কোষের পরিধির দিকে অবস্থান করে। প্রাণী কোষ নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। 4 নম্বর, সাধারণত লাইসোজোম থাকে না। প্রাণী কোষে লাইসোজোম থাকে। ব্যাস 4টে পয়েন্ট বলেছে, বলে দিলাম। মৃতজীবিতা কি? মৃতজীবিতা হচ্ছে যে সমস্ত জীব মৃত পচা গলা জৈব বস্তুর উপর উৎসেচক ক্ষরণ করে তাদের সরল উপাদান পরিণত করে এবং সরল খাদ্যরস শোষণ করে পুষ্টি লাভ করে, তাদের মৃতজীবী বলা হয়। এইভাবে জটিল জৈব বস্তুকে বিহিত করে পুষ্টি লাভ করার ধর্মকেই মৃতজীবিতা বলা হয়। ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি। পেনিসিলিয়াম অ্যাগারিকাস, রাইজোপস প্রভৃতি ছত্রাক মৃত জৈব বস্তু থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে এবং পুষ্টি লাভ করে। আর্দ্র প্রাণী মনোসিস্ট মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে। আচ্ছা, কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়। ঠিক আছে, মানবদের দুটি অনাল গ্রন্থি ও তাদের থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। তাহলে মানবদের দুটি অনাল গ্রন্থির নাম হলো পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। আচ্ছা, পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষয়িত দুটি হরমোনের নাম হলো সোমাটোট্রপিক হরমোন, গোনাডোট্রপিক হরমোন। আর থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষয়িত হরমোন হলো থাইরক্সিন। ঠিক আছে, কী কী কারণে বনে আগুন লেগে যায়? দেখো, বনে আগুন লাগার নানা রকম কারণ হয়। 1, অগ্নুপাতের সময় বনের কাছে কোনো শুকনো গাছের জ্বলন্ত লার্ভা সংস্পর্শে এসে গেলে বনে আগুন লেগে যায়। বজ্রপাতেতে অনেক সময় আমরা তো দেখেইছি, বজ্রপাত হলে কোনো গাছের উপর পড়ে সেখানে দাউ দাউ করে লেগে যায়। সেখানে জঙ্গলে যদি জঙ্গলে তো শুকনো পাতায় ভর্তি, শুকনো ডাল পাতা, তাই বজ্রপাতেতেও কিন্তু আগুন লেগে যায়। বায়ু প্রবাহ তীব্র হলে পাশাপাশি দুলতে থাকা বাঁশ গাছে গাছে ঘষা লেগে ঘর্ষণের ফলে আগুন লেগে যায়। ঠিক আছে, আর মানুষের নানাবিধ কাজ, বনের ভেতর ধূমপান করা, রান্না করা, পিকনিক করতে যাওয়া, সেখান থেকেও কিন্তু বনে আগুন লেগে যায়। নিম কি জাতীয় উদ্ভিদ? নিমের দুটি ওষুধি গুণ লেখো। নিম একটি মাঝারি ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদ। আচ্ছা, ওষুধি গুণ কি নিমে? না, বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুব উপকারী। ভাইরাসজনিত মহামারী আর বাতে নিম বীজ কাজে লাগে। কানের ব্যথায়, দাঁড়াদার মারি ব্যথাতেও নিম তেল ব্যবহার করা হয়ে থাকে। শকুনরা কোথায় কিভাবে বাসা বাঁধে? শকুনরা বেসিক্যালি অশ্বত্থ, বট, শিরীষ, তাল, তেঁতুল, শিমুল, পাঁকুর প্রভৃতি গাছের ডালে ওরা বাসা বাঁধত। কাঠকুটো ডালপালা জোগাড় করে ডালের খাঁজে বেশ শক্তপোক্ত বাসা করে। ঠিক আছে, মেনলি সেপ্টেম্বর থেকে মার্চের মধ্যে ওরা বাসা বাঁধে, ডিম পাড়ে। একটা পাখি একটাই ডিম পাড়ে। বহুতল বাড়ি তৈরি প্রয়োজনীয়। আচ্ছা, এই পার্টটা হয়ে গেল, আর এইটুকুনি বললেই হবে। তারপর দিয়েছে শকুন বিলুপ্ত হওয়ার কারণ কি? শকুন হারিয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে আমাদের গ্রামেগঞ্জে শহরের প্রান্তে শকুনরা একসময় আকাশ কালো করে ডানা মেলে উঠতো, কিন্তু এখন শকুনদের দেখতে পাওয়া যায় না। কেন? না, আমাদের পোষা গরু মোষে বিভিন্ন অসুখে, বিশেষ করে হাড়ের অসুখে দেওয়া হয় এক বিশেষ ধরনের ফেনাক, যাকে বলা হয় ডাইক্লোফেনাক, ব্যথা কমানোর জন্য। তাদের মৃতদেহ ওই ওষুধ থেকে যেত। তাই ডাইক্লোফেনাক শকুনের কিডনি বা বৃক্ককে নষ্ট করে শকুনকে মেরে ফেলে আর কি, যাকে বলে, যে সেই না শকুনকে যথাযথ মরে পড়তে থাকতে দেখা গেল। ওকে, এই ছিল আজকের আমাদের মডেল কোশ্চেন পেপার 1। ঠিক আছে, আমি নেক্সট দিন মানে মডেল টেস্ট কোশ্চেন পেপার 2টাকেও আমি প্রকাশিত করব। তোমরা এটাকে রেডি করে নাও। ঠিক আছে, আজকের মতো হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।